একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছে। এই যেমন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি এই ক্যামেরাটিকে দেখতে পাচ্ছি, কিন্তু এসবের কারণ কি জানেন? কারণ হচ্ছে আলো। আজকের আমাদের টপিক হচ্ছে আলোক বিজ্ঞান অর্থাৎ অপটিক্স। প্রশ্ন, আলোক বিজ্ঞান কি? সহজ ভাষায় বলতে গেলে আলোক বিজ্ঞান হচ্ছে পদার্থবিজ্ঞানের এমন এক শাখা যেখানে আলো, তার ধর্ম, পদার্থের সঙ্গে তার মিথস্ক্রিয়া ইত্যাদি নিয়ে গবেষণা করা হয়। প্রশ্ন, আলোর ধর্ম কি? আলোর ধর্ম যেমন প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, প্রতিবিম্ব গঠন ইত্যাদি হলো আলোকের ধর্ম। আলোক বিজ্ঞানের মূল পর্বে প্রবেশ করার আগে একটি ছোট প্রশ্ন, আলো কি? সহজভাবে বলতে গেলে আলো হচ্ছে এক রকমের শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটি অংশ যাকে আমরা দেখতে পাই। এর গতি অবিশ্বাস্য রকম দ্রুত, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই এবং নিজেদের দেখতে পাই, তখন কি কখনো ভেবে দেখেছি এমন কেন হয়? এটা কিন্তু আলোর একটি ধর্মের জন্যই সম্ভব হয়, যার নাম প্রতিফলন। প্রশ্ন, প্রতিফলন কাকে বলে? উত্তর, আলোকরশ্মি যখন একটি মসৃণ পৃষ্ঠে আপতিত হয়, যেমন আয়না, আবার ওই একই মাধ্যমে ফিরে আসে, তখন এই ঘটনাকে প্রতিফলন বলে। তাহলে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা হয় যা আমরা এই আলোর প্রতিফলনের সূত্রের জন্যই দেখতে পাই, যেমন আয়নায় আমাদের প্রতিবিম্ব কিংবা জলাশয়ে চাঁদ দেখা ইত্যাদি। আমাদের পরের প্রশ্ন, প্রতিবিম্ব কি? উত্তর হচ্ছে, আলোর প্রতিসরণ বা প্রতিফলনের পর আমরা বস্তুর যে প্রতিরূপ দেখতে পাই তাকেই কিন্তু আমরা প্রতিবিম্ব বলি। এই যেমন আয়নায় নিজেকে দেখতে পাওয়া, এটা কিন্তু একটি প্রতিবিম্বের উদাহরণ। কিংবা আমি এখনই যে বললাম জলাশয়ের মধ্যে আমরা যে চাঁদ দেখি তা কিন্তু চাঁদের প্রতিবিম্ব। এই প্রতিবিম্বকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সৎবিম্ব মানে রিয়েল ইমেজ আর অসৎবিম্ব মানে ভার্চুয়াল ইমেজ। প্রশ্ন, সৎবিম্ব বা রিয়েল ইমেজ কাকে বলে? উত্তর, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে আসা আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি সত্যিই কোনো বিন্দুতে মিলিত হয়, তখন সেখানে সৎবিম্ব গঠন হয়। এই ধরনের বিম্বকে পর্দায় ফেলা যায়। এই যে আমরা সিনেমার পর্দায় সিনেমা দেখি, তা কিন্তু সৎবিম্বের একটি উদাহরণ। প্রশ্ন, অসৎবিম্ব বা ভার্চুয়াল ইমেজ কাকে বলে? উত্তর, যখন আলোকরশ্মিগুলো কোনো বিন্দুতে মিলিত হয় না, বরং মনে হয় কোনো বিন্দু থেকে আলোকরশ্মিগুলো আসছে, তখন সেই স্থানে অসৎবিম্ব গঠন হয়। যেমন আমরা আয়নায় যে নিজেদের ইমেজ দেখি, এই প্রতিবিম্বকে অসৎবিম্ব বলে এবং অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না। আলোর আরেকটি ধর্ম হচ্ছে প্রতিসরণ। আচ্ছা, আমরা কখনো লক্ষ্য করেছি একটি জলপূর্ণ স্বচ্ছ কাচের গ্লাসে একটি পেন্সিল ডুবিয়ে রাখলে কি হয়? আমরা দেখতে পাবো পেন্সিলটি বেঁকে গেছে। এটা কেন হয়? এটাও কি আলোর কোনো ধর্ম? অবশ্যই, আলোর এই ধর্মের নামই প্রতিসরণ। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিসরণ কাকে বলে? দেখুন, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, যেমন বাতাস থেকে জলে, তখন আলোর গতিপথ কিছুটা বেঁকে যায়। এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলে। কিন্তু এমন কেন হয় বা প্রতিসরণের কারণ কি? এর কারণ হচ্ছে বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন হয়। যেমন বায়ুর তুলনায় জলে আলোর গতিবেগ কম হয়। একটি ছোট এবং সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যদি জলাশয়ের একটি ধারে দাঁড়িয়ে আমি একই ধরনের রশ্মি জলের মধ্যে এবং আকাশের দিকে পতিত করি, তাহলে দেখা যাবে যত তাড়াতাড়ি আলোক রশ্মি আকাশের দিকে ধাবিত হবে, তার চেয়ে অনেক কম গতিবেগে জলের মধ্যে প্রবেশ করবে। আলোর প্রতিসরণের ব্যাপারে এটি জেনে রাখা প্রয়োজন, আলো যখন কোনো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ বায়ু থেকে জলের মধ্যে, তখন এটি অবিলম্বের দিকে সরে যায়।
আবার উল্টো দিকে আলো যখন কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু অভিলম্বের থেকে দূরে সরে যায়। আলোর প্রতিসরণের দুটি উদাহরণ আমি জানি, যদি আপনাদের আরও জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। প্রথম উদাহরণটি হচ্ছে, আলোর প্রতিসরণের জন্যই পুকুরের মধ্যে যতটা জল থাকে তার চেয়ে অনেক কম গভীর বলে মনে হয় পুকুরের জলকে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, একটি কাচের গ্লাসে যদি আমি একটি কয়েন ফেলে দিই তাহলে মনে হবে কয়েনটা জল থেকে অনেকটা উপরে উঠে এসেছে। এটা কিন্তু আলোর প্রতিসরণেরই একটি উদাহরণ। আলোক রশ্মির এই প্রতিসরণের মূল ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয় লেন্স। প্রশ্ন, লেন্স কাকে বলে? লেন্স হলো এমন একটি স্বচ্ছ মাধ্যম যার একটি পৃষ্ঠতল সমতল এবং একটি পৃষ্ঠতল বক্রতল থাকে, একেই লেন্স বলে। লেন্স সাধারণত দু রকমের হয়, একটি হচ্ছে উত্তল লেন্স এবং অপরটি অবতল লেন্স। উত্তল লেন্স বলতে আমরা আতসকাচ ধরনের লেন্সকে বুঝি, অর্থাৎ যার মাঝখানটা উঁচু থাকে এবং দুদিকে ক্রমশ পাতলা হয়ে যায়, এবং অবতল লেন্স হচ্ছে মাঝখানটা নিচু থাকে এবং ক্রমশ দুদিকে উঁচু হতে থাকে। এই উত্তল লেন্স এবং অবতল লেন্স কিন্তু প্রয়োজন অনুসারে আমরা চশমার কাছেও ব্যবহার করে থাকি। আচ্ছা, আকাশে যে রামধনু দেখা যায়, আমরা সেই রামধনু তো সকলেই দেখেছি। আমরা কি জানি এই রামধনু কেন দেখা যায়? এটি দেখা যায় আলোর বিচ্ছুরণের জন্য। যখন সাদা আলো কোনো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন তা তার উপাদান রঙগুলোতে বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাকেই আলোর বিচ্ছুরণ বলে, এবং এই আলোর বিচ্ছুরণের জন্যই আমরা আকাশে রামধনু দেখতে পাই। সাদা আলো হচ্ছে এই 7টি আলোর মিশ্রণ, যাকে আমরা একসাথে বেনিয়া সহকলা বলি। তবে আমি এখনই বললাম সাদা আলো যখন কোনো প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন রামধনু সৃষ্টি হয়। তাহলে আকাশে যখন রামধনু সৃষ্টি হয় তখন প্রিজমটি কে ধরে? আসলে এখানে বৃষ্টির কণাগুলি প্রিজমের কাজ করে থাকে, এবং এই রামধনুই হচ্ছে প্রাকৃতিকভাবে আলোর বিচ্ছুরণের একটি প্রকৃত উদাহরণ। এখন আমি আলোর যে ধর্মটার সম্পর্কে আপনাদের বলবো, তা আমার জীবনে যখন আমি আলোক বিজ্ঞান সম্পর্কে পড়েছিলাম আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, যার নাম আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। প্রশ্ন, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? উত্তরটি হচ্ছে, যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বেশি হয় তাহলে প্রতিসরণের বদলে সমস্ত আলো প্রতিফলিত হয়ে একই মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটিকেই আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি চিত্র দেখতে পাই। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাটি উদাহরণস্বরূপ আপনি দেখতে পাবেন যদি আপনি একটি রোদ ঝলমলে স্বচ্ছ দিনে ন্যাশনাল হাইওয়ে ধরে কোথাও যান, তাহলে দেখবেন অনেক দূরের রাস্তাটি দেখে মনে হচ্ছে রাস্তায় হয়তো জল পড়ে আছে। এই ঘটনাটি কিন্তু আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই ঘটে। অথবা আপনি যদি মরুভূমিতে গিয়ে থাকেন তাহলে দেখবেন কিছু দূর পরে হয়তো দেখে মনে হচ্ছে জলাশয় রয়েছে, এটি আসলে জলাশয় নয়, একটি মরীচিকা। এই যে জলাশয় দেখা যায় বা এই যে মরীচিকা আমরা দেখতে পাই, এটি কিন্তু আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই সম্ভব হয়। তাছাড়াও আলোর যে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ধর্মটি, এটিকে ব্যবহার করেই কিন্তু অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আমরা আজ এই দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করে থাকি। আলোক বিজ্ঞান কিন্তু ভৌতবিজ্ঞানের একটি বড় চ্যাপ্টার। আমি যতটা পারলাম সংক্ষেপে আলোক বিজ্ঞান সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।